হ্যালো বন্ধুরা, আবারও আপনাকে স্বাগতম। আপনাকে একটা ডায়েরি নিতে হবে, একটা আলাদা ডেডিকেটেড ডায়েরি তৈরি করতে হবে শুধুমাত্র ম্যানিফেস্টেশনের জন্য। যেগুলো আপনি আপনার জীবনে আকর্ষণ করতে চান, যেসব স্বপ্ন আপনি পূরণ করতে চান, যেসব লক্ষ্য আপনি অর্জন করতে চান, যেসব পরিবর্তন আপনি জীবনে আনতে চান, তার জন্য এই ডায়েরিটা আপনাকে আলাদা করে রাখতে হবে। এখন প্রাথমিকভাবে আপনাকে কি করতে হবে? এই ডেডিকেটেড ডায়েরির মধ্যে আপনাকে লিখতে হবে আপনি প্রতিদিনের জীবনে কি কি ঘটতে চান। মানে আপনাকে ম্যানিফেস্টেশনকে একটা খেলার মতো করে নিতে হবে, খেলতে হবে এটাকে। ল অফ অ্যাট্রাকশান, ম্যানিফেস্টেশন সব কিছু একটা খেলার মতো ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ যদি বলি, আজ সকালে আপনি ঘুম থেকে উঠলেন, ডায়েরির একটা পৃষ্ঠা আপনি খুললেন, আপনার কলম আপনি হাতে তুলে নিলেন এবং লিখতে শুরু করলেন, আজ কেউ আমাকে কফি খাওয়াবে, আজ আমি যে রাস্তা দিয়ে যাব, যেটা সাধারণত ভীষণ ভিড় থাকে, সেটা আজ একেবারে ফাঁকা থাকবে। আজ কেউ আমাকে সিনেমা দেখার প্রস্তাব দেবে, আজ আমি মলে যাচ্ছি, হয়তো সেখানে একজন খুব ইন্টারেস্টিং মানুষের সঙ্গে দেখা হবে, কথা হবে, বন্ধুত্ব গড়ে উঠবে। আজ অফিসে যাব, যে বসের সঙ্গে সবসময় মনোমালিন্য হয় সেটা আজ মিটে যাবে, তার সাথে বন্ধুত্ব শুরু হবে। কলেজে গেলে আপনি লিখতে পারেন, যে প্রফেসর আমাকে সবসময় বকা দেন তিনি আজ আমাকে ছেড়ে দেবেন, বরং একটা ভালো বোঝাপড়া তৈরি হবে। আমি আপনাকে বলতে চাইছি, আপনি প্রতিদিন যেসব স্বাভাবিক জিনিস করছেন সেটাকেই একটু ফাইন টিউন করতে হবে। শুধু একটা গেমের মতো খেলুন, মজা করে লিখুন, যেটা আপনি উপভোগ করছেন। এখন আমি কেন বলছি আপনাকে এটা করতে হবে, এই এক্সারসাইজ কেন বলছি? কারণ এতে আপনার কোনো আলাদা পরিশ্রম লাগছে না। আমি আপনাকে কোনো জিনিসে চাপ দিচ্ছি না। এটা আপনি আনন্দের সাথেই করতে পারেন, জাস্ট একটা গেমের মতো। যেমন কেউ আপনাকে কফির জন্য বলল, হঠাৎ পুরনো বন্ধুর ফোন এলো, কেউ সিনেমা দেখার জন্য ডাকলো, কেউ নতুন একটা জামা কিনে দিল, কেউ কিছু টাকা দিয়ে দিল। ধরুন আপনি জ্যাকেট পরেছেন, হঠাৎ করে পকেটে 1000 টাকার একটা নোট আপনি পেয়ে গেলেন। এই রকম ছোট ছোট আনন্দের মুহূর্ত, যেগুলোর জন্য অত ভাবতে হয় না, এইগুলোকে প্রতিদিন লিখুন। 2 থেকে 4টা জিনিস বা অন্তত 1-2টা প্রতিদিন লিখে যান। এটা আপনি 1 সপ্তাহ পর্যন্ত করুন। বিশ্বাস করুন, 1 সপ্তাহ পরে আপনি দেখবেন অনেক কিছুই ঘটে গেছে। যেগুলো আপনি লিখেছিলেন সেগুলোর পাশে আপনি টিক চিহ্ন দিতে পারবেন। ঠিক আছে, যেগুলো আপনার সাথে অলরেডি হয়ে গেছে সেগুলোর পাশে আপনি একটা রাইট চিহ্ন এখানে দিয়ে রাখতে পারেন যে এটা হয়ে গেছে। আমি কি করছি আপনার সঙ্গে? আমি আপনার সাবকনসিয়াস মাইন্ডকে ট্রেন করছি, আপনার অবচেতনকে আমি রিপ্রোগ্রাম করছি। অনেক লোক আছে যারা আমাকে মেসেজ করে, ইমেল করে, কমেন্ট করে, মন্তব্য করে যে স্যার ম্যানিফেস্টেশনগুলো আমার কাজ করছে না। আমি অনেক দিন ধরে অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন সব টেকনিক ব্যবহার করছি, তবুও কিছু হচ্ছে না। আমার স্বপ্ন আরও দূরে সরে যাচ্ছে, আমার লক্ষ্য পৌঁছানোর মতো মনে হচ্ছে না। কিন্তু যখন আপনি এই ছোটো ছোটো জিনিসগুলি নিজের জীবনে টিউন করতে শুরু করবেন এবং যখন দেখবেন সত্যি তা ঘটছে, তখন আপনার বিশ্বাস বদলে যাবে, আপনার মাইন্ডসেট বদলে যাবে ম্যানিফেস্টেশনের প্রতি। এই অভ্যাস, এই অনুশীলন একটা বীজ বপন করবে আপনার মনে। আপনি প্রতিদিন যা ভাবছেন তা আপনি তৈরি করছেন। আপনার মানসিকতা বদলে যাবে। এই কাজটা করলে, এই এক্সারসাইজটা করলে এটা একটা বীজের মতো হবে। আপনি প্রতিদিন যখন এটা করবেন তখন সেই বীজ ধীরে ধীরে একদিন গাছ হয়ে উঠবে, আর সেই গাছ থেকে এমন ফল ফলবে যা আপনার জীবনটাই বদলে দেবে। সেই ফলের রস এমন হবে যা আপনাকে এমন সফল মানুষে পরিণত করবে যেমনটা আপনি চেয়েছিলেন হতে। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনাকে এটা বুঝতে হবে, বুঝে নিতে হবে, কারণ আপনার অবচেতন মনকে নতুনভাবে গড়ে তোলা খুবই দরকার। যখন আপনি এটা করবেন তখন আপনার জীবন পুরোপুরি পাল্টে যাবে। সব কিছু এই 10 মিনিটের ভিডিওতে বোঝানো প্রায় অসম্ভব, তাই আমাদের এই চ্যানেলের মধ্যে অন্যান্য ভিডিওগুলো দেখুন। আমাদের ল অফ অ্যাট্রাকশন নিয়ে সম্পূর্ণ একটা ডেডিকেটেড প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টের সব ভিডিওগুলোকেও আপনি দেখতে পারেন। এবার ধরুন আপনি এই জিনিসটাকে 1 সপ্তাহ করলেন। এখন আসা যাক একটু গভীর বিষয়গুলোতে। এগুলোতে গেলেও সামান্য কিছু বিষয়। এবার একটু গভীর বিষয়গুলোতে যদি এখন আমরা আসছি আসল ইম্পর্টেন্ট জিনিসে। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, যেগুলো আপনি বাস্তব জীবনে অর্জন করতে চান, সেটা নিয়ে লিখতে শুরু করুন। এখন সবচেয়ে বড় ভুল কী হয় জানেন? অনেকেই আছেন 18-19 বছরের, যারা বলে আই এম এ ভিলিয়নিয়ার। তারা সারাদিন গেয়েই যাচ্ছে, তারা সারাদিন একই কথা বলছে, আই এম এ ভিলিয়নিয়ার কিংবা আই এম এ মিলিয়নিয়ার। অথচ তারা এখনও স্কুলে পড়ে, কেউ হয়তো সদ্য পাস করেছে। তো আপনি মুখে বলছেন আই এম এ ভিলিয়নিয়ার, কিন্তু আপনার অবচেতন মন একেবারেই সেটাকে গ্রহণ করছে না, সেটাকে ডিনাই করে দিচ্ছে। কারণ আপনি এখনও সেই স্তরে পৌঁছননি। আপনি এখনও কিছুই এমন করেননি যাতে সেটা বিশ্বাসযোগ্য হয়। এটিই সবচেয়ে বড় ভুল যেটা আমরা করে থাকি। তাই আপনার স্বপ্ন যাই হোক, লক্ষ্য যাই হোক, আগে নিজেকে বিশ্লেষণ করুন, নিজের জীবনটা খতিয়ে দেখুন কোথায় আপনি ভুল করছেন। 100% কোথাও না কোথাও ভুল হচ্ছে বলেই ম্যানিফেস্টেশন কাজ করছে না। তাহলে এখন কি করা উচিত? আমাকে ডায়েরিতে লিখতে হবে আমার জীবন অনুযায়ী কি কি বাস্তবধর্মী পদক্ষেপ আমি নিতে পারি। ধরুন আপনার একটা বড় স্বপ্ন আছে,
আমি বুঝি সেটা, কিন্তু সেই স্বপ্ন পূরণের জন্য কিছু ধাপ পেরোতে হবে। যেমন যদি আমাকে এক জায়গা থেকে অন্য একটা জায়গায় ড্রাইভ করে যেতে হয়, তাহলে আমাকে রাস্তাঘাট, টোল, ব্রিজ, হাইওয়ে সব কিছু পার হয়েই তো যেতে হবে। আমি তো আর এক ঝাপে সেই জায়গাতে পৌঁছতে পারবো না, এটা হবে ধাপে ধাপে, সময় লাগবে। একইভাবে আপনি যেখানে এখন আছেন এবং যেখানে ভবিষ্যতে নিজেকে দেখতে চান, এই দুটো পয়েন্টের মাঝে অনেকগুলো ধাপ, বাধা, টোল, রাস্তা, হাইওয়ে, ব্রিজ, এই সব জিনিসগুলো আছে। তাহলে এখন আমাকে কি করতে হবে? আমাকে সেই ধাপগুলো নিয়ে লিখতে হবে যে হাইওয়ে, সেই টোল, সেই রাস্তা। ধরুন আমি এখন কাজ করছি, আমি একজন এমপ্লয়েড, আমি এখন মাসে 10,000 টাকা আয় করছি, আর আমি চাই কোটিপতি বা বিলিয়নিয়ার হতে। তাহলে এখন আমি কি স্টেপ নিতে পারি? আমি ডাইরেক্ট এটা কখনোই বলতে পারি না যে আই এম এ বিলিয়নিয়ার। এখানে কিছু স্টেপ আমাকে নিতে লাগবে। যেমন সবার প্রথমে আমি লিখতে পারি আমার প্রমোশন হয়ে গেছে, এখন আমার স্যালারি 1 লক্ষ হয়ে গেছে। পরবর্তী ধাপে আমি যেই ধরনের বিজনেস করতে চাই সেই কোম্পানিতে আমি জয়েন করে নিয়েছি, এখন আমি ওই কোম্পানি থেকে নতুন নতুন জিনিস শিখছি, বুঝছি, আমার ইনকাম আরও বাড়ছে। এইভাবেই ধাপে ধাপে আপনি নিজের ভবিষ্যতের দিকে এগোবেন। বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করে ধাপে ধাপে এগোনোই ম্যানিফেস্টেশনের মূল কথা। কারণ ভবিষ্যতে আমি ওই ব্যবসাটাই শুরু করতে চাই, কারণ আমার স্যালারি অনেক বেড়ে গেছে, তাই আমি এখন অনেক টাকা সঞ্চয় করে ফেলেছি এবং একসাথে আমি আমার বন্ধুর সঙ্গে একটা ছোট ব্যবসা শুরু করে দিয়েছি। ধীরে ধীরে আমার ক্লায়েন্ট আসছে, ধীরে ধীরে লোকজন আসছে, ধীরে ধীরে প্রফিট বাড়ছে, ধীরে ধীরে রেভিনিউ বাড়ছে, ধীরে ধীরে আমার কোম্পানির নাম বাজারে পরিচিত হচ্ছে। এখন 2 বছর হয়ে গেছে আমি ওই কোম্পানিতে ফুল টাইম কাজ করছি, আর ওই কোম্পানি থেকেই আমি মাসে 1 কোটি টাকা ইনকাম করছি। আমি কি করলাম? আমি ধাপগুলোকে ভাগ করে দিলাম, স্টেপ বাই স্টেপ করলাম। আমি আমার লক্ষ্যটা, আমার স্বপ্নটাকে ভেঙে ছোট ছোট স্টেপে ভাগ করে নিলাম। ধরুন আমি এখন মাসে 10,000 টাকা ইনকাম করছি, আর আমি যদি ভাবি আমি একটা বিশাল ব্যবসা করছি আর মাসে 1 কোটি টাকা ইনকাম করছি, তাহলে আমার অবচেতন মন সেটা ততটা সহজে মেনে নেবে না। আপনি চাইলেই ট্রাই করে দেখতে পারেন, এটা খুবই কঠিন। অবচেতন মনকে রিপ্রোগ্রাম করা যেমনটা খুব কঠিন কাজ, তেমনই কিন্তু সহজ কাজ, কিন্তু আপনাকে এই ট্রিক্সগুলোকে জানতে লাগবে। কিন্তু যখন আমি আমার স্বপ্নগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করে নিই, তখন আমার মন, আমার চেতনা বুঝতে পারে হ্যাঁ, এই স্টেপগুলো যুক্তিযুক্ত, এগুলো সম্ভব। তাহলে আমি এখন এগুলো নিয়ে লিখতে শুরু করছি। আমি এখন এই ধাপগুলো নিয়ে ভাবছি। আমি ভাবছি আমার লক্ষ্য মাসে 1 কোটি ইনকাম। কিন্তু এখন আমি পরবর্তী ধাপ নিয়ে ভাবছি। প্রতিদিন নতুন কিছু ধাপ আমি তার সাথে যুক্ত করছি, সেই ধাপগুলো নিয়েই ভাবছি। প্রতিদিনের রুটিনে আমি এটাকে অ্যাড করছি। এইভাবেই খেলো, মানে এটা নিয়ে খেলাধুলোর মতো করে শুরু করো। প্রতিদিন এই ভাবনাগুলোর সঙ্গে নিজেকে যুক্ত করো। সকালে উঠে এই জার্নাল বা বইটা, ডায়েরিটাকে পড়ো। রাতে ঘুমানোর আগে বা ঘুমানোর পরে সারাদিন বারবার পড়ো। তার একটা ছবি তুলে রাখো, মোবাইলের ওয়ালপেপারও করে রাখতে পারো, পড়ো। এইভাবে ধীরে ধীরে তোমার মন রিপ্রোগ্রাম হতে থাকবে। এখন কি হচ্ছে, আগে যেটা অসম্ভব মনে হতো 1 কোটি টাকা ইনকাম করা মানুষকে, 1,000 টাকা ইনকাম করা মানুষ কীভাবে 1 কোটি ইনকাম করবে, সেটা কিন্তু এখন ধাপে ধাপে বাস্তব মনে হবে। কারণ আমার মন এখন বুঝতে পারছে হ্যাঁ এটা সম্ভব। এটা করতে হলে আমাকে এই স্টেপটা নিতে হবে, তারপর ওটা নিতে হবে, তারপরে নেক্সট স্টেপে আমাকে যেতে হবে। তবে কি জীবন সবসময় এই প্ল্যান মতোই চলবে? না, কোনো গ্যারান্টি নেই। হতে পারে চাকরি চলে গেল, কিন্তু বিশ্বাস করো, তুমি যখন এই মানসিকতা নিয়ে থাকো আর বারবার এই বই পড়ো, তখন এমনও হতে পারে যদি চাকরিটা যায় সেটাও তোমার মঙ্গলের জন্যই হবে। তোমাকে এরকমই ভাবতে লাগবে। ঘুরে ফিরে এমন কোনো সুযোগ আসবে যেটা তোমার স্বপ্ন পূরণে সাহায্য করবে। হয়তো তোমার চাকরিটা এই জন্যই চলে গেছে কারণ তোমার জন্য আরও বেটার কিছু, ভবিষ্যতে তোমার জন্য আরও বেটার কিছু অপেক্ষা করছে। হয়তো ঠিক সেই স্টেপগুলো হবে যা তুমি ম্যানিফেস্ট করতে চাইছো। না হয় একটু ঘুরপথে কিছু হবে, একটু সমস্যা হবে, কিন্তু সব পয়েন্ট একসময় গিয়ে কানেক্ট হবে, সেই ডটগুলো কানেক্ট হয়ে যাবে। আর তুমি পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে, মানে তোমার স্বপ্নের জায়গায় একদিন পৌঁছবেই। তাই আজ থেকেই এই স্টেপগুলোকে ফলো করো। প্রথমে এই জিনিসটা নিয়ে খেলো, মানে মজা নিয়ে এক্সপ্লোর করো, সপ্তাহখানেক খেলো, দেখো, তারপরে এই ধাপগুলো বাস্তব জীবনে নিয়ে আসো। আরেকটা বিষয় মনে রেখো, তোমার মনের ভেতর যেসব বাজে চিন্তা আসছে, মানে নেগেটিভ থটস, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে শেখো। প্রতিদিন প্রতি ঘন্টায় মোবাইলে একটা অ্যালার্ম দাও। অ্যালার্ম বাজলেই 2 মিনিট চুপচাপ বসে ভাবো, চুপচাপ 2 মিনিট 5 মিনিটের জন্য মেডিটেশন করো। তারপরে ভাবো যে আমি লাস্ট 1 ঘন্টায় কী ভাবছি। যদি নেগেটিভ ভেবে থাকি তাহলে ঠিক করো পরবর্তী 1 ঘন্টা আমি পজিটিভ ভাববো। কারণ একটা নেগেটিভ চিন্তা 1000টা পজিটিভ চিন্তাকে নষ্ট করে দিতে পারে। বিশ্বাস করো, নেগেটিভ থটসের এতটা ক্ষমতা আছে। কেন? কারণ আমরা সেগুলোকে নিয়ে বেশি ভাবি। এখন আমি একটা টেকনিক নিয়ে বলবো যেটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি। আসলে আমি এটাকে নম্বর 1 র্যাঙ্ক দিই যখন আমরা ল অফ অ্যাট্রাকশন নিয়ে কথা বলি। এই টেকনিকের নাম আরবান রাইটিং। অনেকেই বলে আমি আরবান রাইটিং করছি। আপনি যেই টেকনিক নিয়ে বলছেন 103 সেটাও করেছি, 555 ওটাও করেছি, এমনকি 369
369 নিয়ে আমাদের ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি হয়তো সেটাও করে ফেলেছেন। কিন্তু আমার যেই ইচ্ছে, যেই উইশ ছিল তা তো এখনও পূরণ হলো না। কেন হলো না সেটা আমরা একদম গভীরে গিয়ে খুব সাধারণভাবে বুঝে নিই। আমাকে একবার বলো, ধরো আমার একটা অফার এসেছে, আগামীকাল আমি কোনো প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি। ওখানে আমার স্টার্টআপ নিয়ে আলোচনা হবে, ফান্ডিং হবে, হয়তো আমাকে অনেক টাকা ফান্ডিং দেবে, আমি সব ফান্ডিং পেয়ে যাব। তাহলে আমি কি করব? আমি সকালে উঠেই সেখানে যাব, তাই তো? না, আমি সকালে উঠেই সেখানে যাব না। আর আপনি কীভাবে যাবেন? পুরো প্রস্তুতি নিয়ে যাবেন, একদম আপ টু ডেট জামা কাপড় পরবেন, নতুন শার্ট প্যান্ট, সেরা ব্লেজারটা পরবেন, আপনার যেটা সেরা গাড়ি আছে সেটা যাবেন, সব কিছু সেরা হবে, মানে 100% প্রস্তুত থাকবেন। এখন যখন আপনি প্রধানমন্ত্রী বা কোনো বড় ব্যক্তির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, তখন আপনি এতটা প্রস্তুতি নিচ্ছেন, তাহলে আপনি প্রকৃতি বা বিশ্ব ব্রহ্মাণ্ড থেকে যখন কিছু চাইছেন, তখন আপনি কতটা সিরিয়াস থাকছেন। সকালে উঠে বসে যাচ্ছেন, লিখতে বসছেন, কিন্তু মন নেই। আপনি আসলেই কি ফিজিক্যালি এবং মেন্টালি দুই দিক থেকেই উপস্থিত? অনেকে বলে আমি লিখছি না, আমার হয়ে লোকে লিখে দেবে। কিন্তু ভাই, তোমাকেই লিখতে হবে। আমাদের পূর্বপুরুষরা বলতেন, মনে রাখতে হলে লিখে রাখো। ছোটোবেলায় আমরা সবাই শুনেছি এই কথা, লিখে পড়ো, তাহলে মনে থাকবে। এর পিছনে নিশ্চয়ই কোনো কারণ ছিল। এখন আসো এই ফর্মুলাটার দিকে। মস্তিষ্ক তিনভাবে তথ্য নেয়: চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, আর হাত দিয়ে কিছু করে, স্পর্শ করে। তো আপনি লিখছেন মানে দুটি পাত দিয়ে মস্তিষ্কে বার্তা ঢুকছে। চোখ দিয়ে দেখছেন এবং আবার হাত দিয়ে লিখছেন। কিন্তু আপনি যদি শরীর দিয়ে লিখছেন আর মন অন্য কোথাও থাকে, তাহলে কি ঈশ্বর বা প্রকৃতি অপেক্ষা করে বসে থাকবে আপনার জন্য? না ভাই, বসে থাকবে না। আপনি অন্য কাজে ব্যস্ত থাকলে প্রকৃতি বলবে, ভাই তোমার সময় নেই, নিজের চাওয়াটা নিয়েই তোমার সময় নেই, তাহলে আমি কেন তোমাকে সময় দেবো? ধরুন আপনার হাতে মোবাইল আছে আর আপনি প্রধানমন্ত্রীকে কল করেছেন, আর সেই সময় আপনি মোবাইলে রিলস দেখছেন। প্রধানমন্ত্রী কি আপনাকে কোনো গুরুত্ব দেবে? না, একদম না। একইভাবে আপনি যদি লেখার সময় একদিকে টিভি চালিয়ে দেন, স্ত্রী বা গার্লফ্রেন্ড বা বাচ্চার সঙ্গে কথা বলেন, তাহলে আপনার মস্তিষ্কের একটা বড় অংশ ওই দিকেই ব্যস্ত থাকে। আপনি যদি নিয়ম করে প্রতিদিন অ্যাফার্মেশন লেখেন, যেমন 369 বা 555, তাহলে তো সেটা মুখস্থ হয়ে যাবে। তখন আর আপনি মন দিয়ে লিখছেন না, তখন সেটা ইন্টেন্সিটি কমে যায় সেটার। যদি সেই সময় আপনি পেছনে গান চালিয়ে দেন বা আপনার মস্তিষ্কে অন্য কিছুতে ডুবে যায়, তাহলে নিউরোসায়েন্স বলে আপনি ঠিকভাবে তথ্য গ্রহণ করতে পারবেন না, কারণ আপনার ব্রেইন তখন ডিস্ট্র্যাক্টেড থাকে। এই জিনিসটা গভীরে গিয়ে বুঝলে আপনি নিজেই বুঝতে পারবেন। ম্যানিফেস্টেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পূর্ণ মনোযোগ, উপস্থিতি এবং আন্তরিকতা। যখন পেছনে গান বাজে আর আপনি সেই গানের কথা শুনছেন, তখন আপনার ব্রেইনও সেগুলোকে প্রসেস করছে সাবকনসিয়াসলিভাবে, অর্থাৎ অবচেতনভাবে। আর আপনি ভাবছেন, আপনি পড়ছেন, পরে আপনি বলেন আমার কিছুই মনে নেই, আমি কি পড়েছিলাম কিছুই মনে থাকে না। অনেকেই বলে আমি গান শুনতে শুনতে পড়তে ভালোবাসি, গানটা খুব ভালো লাগে। কিন্তু ব্যাপারটা হলো, শব্দকে বোঝা ব্রেইনের কাজ, আর ব্রেইনের যে অংশ সেটা হলো টেম্পোরাল লোব। আর সেই অংশ তখন পেছনের গানের কথাগুলোকে নিয়ে ব্যস্ত থাকে, কারণ আপনি গানটার সঙ্গে ইমোশনালি কানেক্টেড। গান আপনাকে টানে, আপনি যেটা পড়ছেন সেটা আপনাকে টানছে না, কারণ পড়াটা আপনার ব্রেইনের জন্য একটা ইউজলেস কাজ। একই জিনিস হয় আপনি যখন অ্যাফার্মেশন লিখছেন আর পেছনে গান বা টিভি চলছে, তখন আপনার কান আর চোখ, মানে দুটি গুরুত্বপূর্ণ সেন্স অর্গান অন্য কাজে ব্যস্ত। শুধু আপনার হাত লিখছে, আপনি কিন্তু নিজে লিখছেন না। এটা অনেকটা এমন যে আপনি বাইক বা সাইকেল চালাচ্ছেন, আপনার মনে রাখতে হয় না কখন ব্রেক চাপতে হবে বা কখন গিয়ার দিতে হবে, কারণ সেটা মাসেল মেমোরি হয়ে গেছে, অটোমেটিক সেটা হয়ে যায়। আর আপনি যদি অ্যাফার্মেশন লেখাটাকে প্লেন বা রুটিন কাজ বানিয়ে ফেলেন, তাহলে তাতে আবেগ বা মানসিক জোর থাকবে না। আমি বিজ্ঞানসম্মতভাবে এই জিনিসটা বোঝার চেষ্টা করছি আপনাদেরকে, এবং বুঝতেও পেরেছি। আমরা বারবার লোকজনকে বলি ইমোশন খুব গুরুত্বপূর্ণ। যদি আপনি শুধু মেকানিক্যালি কাজটা করেন, মানে শুধু হাতে লিখলেন কিন্তু মনের কোনো যোগাযোগ নেই, তাহলে সেটা ভুল পদ্ধতি। এই যেটা আপনি বললেন, পেছনে মিউজিক চালিয়ে অ্যাফার্মেশন করা বা ভিজুয়ালাইজেশন করা, অনেকেই এমন প্রশ্ন করে, কিন্তু উত্তর একটাই, না, একদমই না। দেখুন, আমাদের ছোটোবেলা থেকে একটা জিনিস শেখানো হয়েছে, ব্রেনকে একসাথে একটা কাজই করতে দাও, মাল্টিটাস্কিং করিও না। যেমন খাওয়ার সময় কথা বলো না, খেতে বসলে টিভি দেখো না। এগুলো কেন শেখানো হয়েছে? কারণ আমাদের পূর্বপুরুষরা জানতেন, যদি আপনি পুরো মনোযোগ দিয়ে খাওয়া খান, তাহলে সেটা সহজে হজম হয়, শরীর ভালো থাকে, শক্তি পাওয়া যায়। সেটা এক নিয়ম। ঠিক তেমনই যদি আপনি অ্যাফার্মেশন লেখেন, সেটা শুধু একটা শব্দ বা লাইন না, এটা আপনার একটা খেয়াল, একটা ইচ্ছে, যেটা আপনি ঈশ্বরের কাছে চাইছেন বা আপনি আপনার ব্রহ্মাণ্ডের কাছে চাইছেন, ইউনিভার্সের কাছে চাইছেন। এটা খুব বড় জিনিস।
আর এটা চাইতে হবে মন থেকে, ভালোবাসা থেকে, সম্পূর্ণ ইমোশন দিয়ে। এইভাবে তো চলবে না। আপনি ঘুম থেকে উঠলেন, ফ্রেশ হননি, জামা কাপড়ও বদলাননি, বসে পড়লেন লিখতে, এটা না। আমি এই সিস্টেমটা বুঝতে পারি না। যখন আপনি ঈশ্বরের কাছে কিছু চাইতে যাচ্ছেন তখন পুরো প্রস্তুতি নিয়ে যান, সময় দিন। এটা আপনার 24 ঘন্টার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হওয়া উচিত, একদম ঠিক। কিন্তু আপনি যখন অ্যাফার্মেশন করছেন তখন আপনি কেন এরকমটা করছেন না? যখন সময় বেঁচে যাচ্ছে তখন? তাহলে ঈশ্বরও বলবে তোর সময় নেই আমার জন্য, তাহলে আমারও তো সময় নেই তোর জন্য। তাই যখনই অ্যাফার্মেশন লিখবেন, যখনই ভিজুয়ালাইজেশন করবেন, নিজেকে আগে একটু সময় দেবেন, নিজের শরীরের দিক থেকে একটু ভালো থাকবেন, নিজের মনটাকে একটু পবিত্র করবেন, তারপরেই এই সব জিনিসগুলো করবেন। তাহলেই দেখবেন ম্যানিফেস্টেশন, অ্যাফার্মেশন এগুলো আপনার দ্বিগুণ হারে কাজ করবে।